এটা এমপি হওয়ার যোগ্যতা নেই, এটা আনস্মার্টনেস। আপনাকে বুঝতে হবে যে 1 মিনিটে সংসদের কতটা খরচ একটা মাইক্রোওয়েভ চাওয়ার জন্য না। আমি তো বিএনপির গুপ্ত জামাত নিয়ে ভীষণ ভীত। 18 মাস কি ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল? ক্ষমতায় তো জামাত ছিল। ওনার 3জন ছেলের নামে উনি ইউনিয়নের নাম দিচ্ছেন। এখন 3টা ইউনিয়ন মানে বাংলাদেশ না, 3টা ইউনিয়নের নাম মানে বাংলাদেশ না। যে আমরা সরকারি দলকে একদিনে শান্তি থাকতে দিব না। তারা যেটা বলে তারা স্ট্রংলি বলে, তাদের মধ্যে একটা সনাতনী ভাব আছে। এবারে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটা কিন্তু শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ওনাকে তো বের করে দেওয়া হয় নাই। এটা পাইলট স্কুল, সরকারি স্কুল, ওই স্কুলের নামটা কেন আপনার নামে করতে হবে? চিমটি দিলেই আপনারা লাফাচ্ছেন কেন? কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে জামাত বসবাস করছে, এমপিদের ওয়াশিং মেশিন অভাব হয়, এমপিরা যদি ওয়াশিং মেশিন মুখ থেকে খোলে একটা শোরুম পর্যন্ত চলে আসে। আমরা বঞ্চিত হয়েছি কাদের জন্য? জামাতের জন্য। যদি জামাতের জায়গায় থাকতো তাহলে তো বিএনপি ক্ষমতা নিতে পারতো না প্রথম ক্ষমতার স্বাদ। আপনি তো ধাক্কা খেয়ে করেছেন। জামাত সমর্থিত কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে, এটা কি জামাতের প্রতিষ্ঠান হয়ে যায়? দেশে হামে মানুষ মারা যায়, একদম সব মানুষ মারা যায়, তাদের তাতে কিচ্ছু আসে যায় না। আপনি তো প্রতিষ্ঠান তৈরি করছেন, আপনার প্রতিষ্ঠান খেয়ে ফেলছেন। আপনি 9% আপনার এমপির ইনকালাবিতে আছে, 17,000 কোটি টাকা বিভিন্ন এমপির কাছে এখনো পর্যন্ত টাকা পাওনা আছে। বিরোধী মাইন্ডসেট যদি সত্যিকার অর্থে থাকে, গণতন্ত্র মজবুত হয়, গণতান্ত্রিক সরকার স্বচ্ছ হয়, তার জবাবদিহিতা থাকে, আমি মনে করি যে এটা খারাপ হবে না, ভালোই হবে। একটা বিরোধী দল, একটা সরকারি দল, এবং যদি সেই বিরোধী দল ওইভাবে স্বাক্ষর না রাখতে পারে, তাহলে আমি মনে করি যে ভালো। রাজপথে একটা বিরোধী দল থাকবে, সংসদে একটা বিরোধী দল থাকবে। আমি চাই যে এই দেশের গণতন্ত্রটা টেকসই হোক, মজবুত হোক। সেটার জন্য সরকার যতটা জবাবদিহিতার মধ্যে থাকবে ততটা দেশের। জামাত যেটা না বুঝে সেটা তারা ওয়েট করে বোঝার জন্য, তারা যে কোনো কারণে হইচই বাঁধায় না। কারণ এটা তো সত্যি যে ম্যাক্সিমাম এখানে নতুন এসেছে, সব দলেরই, সরকারি দলেরই নতুন এমপি বেশি। তো সেইখানে তাদের এই অনেক দিনের গ্যাপ, যারা পুরানো ছিল তাদেরও অনেক দিনের গ্যাপ। আমি নিজে যেমন সেইখানে একরকম ছিল, সেই সময়ের আওয়ামী লীগের বিরোধী দল একরকম ছিলাম, এখন একরকম। তো সবার মিলে একটা এখানে ওরিয়েন্টেশন পিরিয়ডও চলছে। সেইখানে জামাত বিরোধী দল হিসেবে যেটা না বুঝে সেটা নিয়ে তারা বাড়াবাড়ি করেন। ইয়ার দিন বাজেট পেশের, সেখানে তারা একদম নিশ্চুপ ছিল, পজিটিভও না নেগেটিভও না, ওইখানে কোনো সমস্যা হয় না। সমস্যা যেটা হয়েছে বাইরে তারা আওয়ামী লীগের মতো, আগে আওয়ামী লীগ বিএনপি যারাই থাকুক, আগের দিনই একটা ব্যানার বানিয়ে রাখতো, মানি না মানবো না, এরকম স্টাইলের ওনারাও একটা মিছিল করেছে বাইতুল মুকাররমের গেট থেকে। তো এইটা ছাড়া আমার কাছে মনে হয়েছে যে তারা শিখছে, কিন্তু তারা যেটা বলে তারা স্ট্রংলি বলে। তাদের মধ্যে একটা সনাতনী ভাব আছে, যেটা নিয়ে তারা লড়তে চায়। পৃথিবী উচ্ছনে যাক, দেশে তেল না থাকুক, দেশে হামে মানুষ মারা যায়, একদম সব মানুষ মারা যাক, তাদের তাতে কিচ্ছু আসে যায় না। তারা যেটা নিয়ে লড়তে চায় ওইটা নিয়েই তারা লড়তে থাকে, এবং 4 মাস না যেতে, 3 মাস না যেতে বলে এই সরকারকে যে কোনো দিন ফেলে দেওয়া হবে। এগুলো হলো গতানুগতিক অগণতান্ত্রিক কথা। যে রাজপথে আরেকটা বিরোধী দল হলে মন্দ হয় না। আর এই দলগুলো তো নতুন না, দলগুলো অনেক আগে থেকেই ছিল, তারা হতে পারে সংসদে আসতে পারে। বিরোধী দল এখন যে বিরোধী দলকে দেখতে পাচ্ছি, আমরা তো আসলে এই স্বাধীনতার পরবর্তীতে যতগুলো বিরোধী দল দেখেছি, মানে আমরা বিরোধী দল বলতে যেটা বুঝি আর কি, আমরা বিরোধী দল বলতে বুঝি হচ্ছে বিরোধী দল মানে তার কাজ কি হবে? তার কাজ হবে হরতাল রাখতে হবে, তার কাজ হবে অবরোধ রাখতে হবে, তার কাজ হচ্ছে হুটহাট করে ভাঙচুর করতে হবে, গাড়িতে আগুন লাগাইতে হবে, সরকারকে প্রতিদিন করে পুলিশকে রাজপথে থাকতে হবে। মানে আমরা এতদিন পর্যন্ত এই বিরোধী দলে অভ্যস্ত। যেমন আপনি দেখেন গণ অভ্যুত্থান 2বার হয়েছে, 91 গণ অভ্যুত্থান, 24 গণ অভ্যুত্থান, 2বারই কিন্তু বিএনপি ক্ষমতা আসে। প্রথম গণ অভ্যুত্থানের বিরোধী দল ছিল শেখ হাসিনা মানে আওয়ামী লীগ, আর এবারের গণ অভ্যুত্থানের বিরোধী দল হচ্ছে জামাত এবং এনসিপি। তাহলে ওই গণ অভ্যুত্থান প্রথম দিনে শেখ হাসিনা বলেছিলেন যে আমরা সরকারি দলকে একদিনে শান্তি থাকতে দিব না, 286 দিন হরতাল দিয়েছিল। এখন কথা হচ্ছে আমরা তো ওই বিরোধী দল থেকে অভ্যস্ত যে হরতাল লাগবে, অবরোধ লাগবে, কিন্তু এখন তো এই যে জামাত এনসিপি বিরোধী দল তারা তো ডাকছে না। ওই আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দিই, একটা গল্প বলি আপনাকে। একটা এলাকায় তারা হচ্ছে পচা ঘি খায়, একটা দোকান, সে এই দোকান থেকে সবাই ঘি কিনে, তো পচা ঘি খেতে খেতে তারা অভ্যস্ত, তার কোনো সমস্যা নেই। হঠাৎ করে তার বাবা মারা গেছে, যিনি বিক্রি করতেন তিনি মারা গেছে, তার ছেলে দেখলো যে এটা পচা ঘি, তিনি ভালো ঘি বিক্রি করা শুরু করলেন। পরে দেখা হলো ওই গ্রামের সবাই অসুস্থ হয়ে গেল এই ভালো ঘি খেয়ে। সবাই বলে যে এই তুমি পচা ঘি বিক্রি করো, তোমার বাবা তো ভালো ঘি বিক্রি করতো। সে বলে দেখেন আমি ভালো ঘি বিক্রি করি, আমার বাবা এর আগে খারাপ ঘি বিক্রি করতো। তখন সবাই বলে ভাইরা আমরা তো ভেবেছিলাম যে তোমার বাবা ভালো ঘি বিক্রি করে, আর তোমার ভালো ঘি খেয়ে আমরা তো অসুস্থ হয়ে গেলাম। তার মানে আমাদের কাছে এতদিন পর্যন্ত বিরোধী দল মানে ছিল ওইটা হরতাল ডাকবে, কারণ এখনো পর্যন্ত যে আপা একটু আগে বললেন, যে আপা বললেন যে বিরোধী দল ফেলে দিবে ক্ষমতা থেকে, কিন্তু বিরোধী দল এখনো পর্যন্ত, আপনি এখনো পর্যন্ত কোন হরতাল ডেকেছে? আপনি যে গণ অভ্যুত্থানের উপর নির্ভর করে
এই দেশের কিন্তু এবারে গণ অভ্যুত্থান হয়েছে, এবারে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটা কিন্তু শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য হয় নাই, শাসন পরিবর্তনের জন্য হয়েছে। আমাদের ছাত্ররা আন্দোলনে বলেছেন যে আমরা রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। কিন্তু আপনি বলেন 24-এর এই যে এবারে নির্বাচনের পরবর্তীতে শাসনের পরিবর্তন কিছু হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানে মেনশনেবল যতগুলো আমরা সংস্কার চেয়েছিলাম, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো চেয়েছিলাম, এই শাসনের পরিবর্তনটা হয়েছে কিনা? আমরা তো সেই যে আগের আপনি দেখেন আগে সবকিছু গোপালগঞ্জ কেন্দ্রিক হতো, আর এখন আমরা দেখতে পাচ্ছি শুধু বগুড়া না, শিবগঞ্জ কেন্দ্রিক হচ্ছে। ওনার 3 জন ছেলের নামে উনি ইউনিয়নের নাম দিচ্ছেন। উনি একটা পাইলট বিদ্যালয় স্কুল, একটা বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়টা উনি ওনার নামে শাইলট পাইলট বিদ্যালয় নাম দিয়ে দিলেন। তার মানে যে এই যে আগে যে ব্যক্তির এই জিনিসগুলো হতো, এবং কি বরাদ্দের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বা 100টা উপজেলা তারা কোনো বরাদ্দ পায় নাই, অথচ সেখানে তার উনি প্রতিমন্ত্রী, ওনার যে বরাদ্দ, এবং কি প্রধানমন্ত্রীর উপজেলা থেকেও তার উপজেলা বরাদ্দ বেশি, এবং এই বরাদ্দের কাজগুলো কাই করছেন ওনার ছেলের একটা ঠিকাদার কোম্পানি আছে, সেখানে পায় উনি 53% কাজ দিয়ে দিলেন সেখানে। তার মানে এই যে শাসনের পরিবর্তন আমরা চেয়েছিলাম, আমরা তো শাসকের পরিবর্তন চাইনি। ছাত্ররা যে 1-1.5 হাজার জীবন দিয়েছে, 20-30 হাজার এ করেছে, আমরা তো শাসকের পরিবর্তনটা তো আমরা পাইনি। ইউনিয়নের নামকরণের নাম থাকলে তার মালিক হয়ে গেল না, হয়ে গেল বলেন? নাম্বার 1। নাম্বার 2, 3টা ইউনিয়ন মানে কিন্তু বাংলাদেশ না। হতে পারে একটা নামের আগে একটা প্রচলন ছিল নামের, তাদের কিন্তু ওই এলাকায় অনেকগুলো স্কুল আছে শাহ আলমের নামে, তার ফ্যামিলির নামে, আগে এগুলো আগে বানানো, এখনকার না। তার মানে কেউ কেউ আছে যে তারা নাম দিতে পছন্দ করে, অনেকে নিজে বানায় কিন্তু নাম দেয় না। কেউ আছে যে নাম দিতে পছন্দ করে, যে আমি মারা যাবো আমার নামটা থেকে যাবে, হতে পারে এমন কিছু। এখন 3টা ইউনিয়ন মানে বাংলাদেশ না, 3টা ইউনিয়নের নাম মানে বাংলাদেশ না। বাংলাদেশ এরকম হাজার হাজার ইউনিয়ন আছে, সেটা আমাদের হিসাব করতে হবে। আর বগুড়া এমন কিছুই করা হয় না এখন পর্যন্ত। যে উনি নিজস্ব নামে অনেকগুলো স্কুল আছে, শাহ আলমের নামে, কোনো সমস্যা নেই তো, আপনার নামে আপনি স্কুল করেন, কোনো সমস্যা নেই, কেউ বাধা দিবে না তো আপনাকে। কিন্তু একটা পাইলট স্কুল, সরকারি স্কুল, ওই স্কুলের নামটা এখন আপনার নামে করতে হবে, ওই স্কুলের নামটা এখন আপনার নামে করতে, আপনি প্রতিমন্ত্রী, আপনি স্থানীয় সভাপতি, আপনার ক্ষমতা আছে, এই জন্য আপনার নামেই করতে হবে। কেন আপনি যখন বললেন একটা চিমটি দিলেই আপনারা লাফাচ্ছেন কেন? এক চিমটি তো এই একজন এমপি ওয়াশিং মেশিনের কথা বলে, তো এটা নিয়ে কি শুরু হয়? এই দেখেন ওয়াশিং মেশিনের বিষয়টা কি, এটা বাজেট পাস হয়েছে, পাস হওয়ার পরেও এমপিরা এখনো পর্যন্ত পাচ্ছে না, এটা উনি সেখানে উত্থাপন করলেন। উনি কিন্তু ব্যক্তি নিজের জন্য চান নাই, এটা বাজেট এমন না যে এটা বাজেটও পাস হয় নাই কিন্তু উনি চাচ্ছেন না, এটা হচ্ছে বাজেট হয়েছে, বাজেট হওয়ার পরে অনেকদিন পাচ্ছেন না, এই জন্য এটা উল্লেখ করলেন। দেখেন এখানে আমরা তো আসলে সবকিছু ওই মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করি। দেখেন একটা মন্ত্রী, একটা এমপি যখন এই শব্দ চয়ন করলেন বা চাইলেন, ধরেন এটা ভুল হলো, কিন্তু এর বিপরীতে আরেকজন এমপি ওনাকে দিয়ে দিচ্ছেন যে আপনাকে আমি দিব, এটা কোন ধরনের শিষ্টাচার, এটা কোন ধরনের সৌন্দর্যতা? একসাথে তো আপনারা ছিলেন, আপনার যিনি আন্দোলনের রহমান পার্থ সাহেব, ওনার তো ইতিহাস আমরা তো জানি, বিভিন্ন জন নিন্দুকরা তো অনেক কথা বলে যে ওনার 2,500 কোটি টাকা ওনার বাবা চিনির বিষয় নিয়ে এরশাদ আমলে করেছেন, তাহলে ওনাদের প্রচুর টাকা আছে। আমি মনে করি এই জিনিসটাকে তো আপনি আরো প্রশংসা করা দরকার। এই লোকটা তার সততা এবং সরলতার পরিচয় দিয়েছে, যে লোকটা আপনি দেখেন এমপিদের ওয়াশিং মেশিন অভাব হয়, এমপিরা যদি ওয়াশিং মেশিন মুখ থেকে খোলে একটা শোরুম পর্যন্ত চলে আসে। এবং আপনি যদি জামাতের এমপি যারা আছে, যারা মাওলানা আছে বা এমপি আছে, এদেরকে যদি সচরাচর সকল এমপির মতো চিন্তা করেন, আপনি যদি বলেন এটা আনস্মার্টনেসের পরিচয়, এমপি ফিলিং স্টেশন নেমে 200 টাকা দিবে। আপনি দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন, তখন উনি ওনার মাথায় করে প্রজাদের জন্য খাবার নিয়ে যেতেন। এখন বর্তমানে যদি কোনো এমপি এটা করে, তখন বলবে যে এটা এমপি হওয়ার যোগ্যতা নেই, এটা আনস্মার্টনেস, এটা বলবে। মানে এখন ওনারা তো যে ইসলাম থেকে ওনারা যে অনুপ্রাণিত হয়েছেন, ওনারা যে শিক্ষা গ্রহণ করেছেন, সে কাজটা ওনারা করতে চায়। জামাত যদি জামাতের জায়গায় থাকতো, তাহলে তো বিএনপি ক্ষমতা নিতে পারতো না, প্রথম ক্ষমতার স্বাদ। তার মানে সেদিন যদি জামাত বলতো যে আমাদেরকে 10টা মন্ত্রী দিতে হবে, বিএনপি দিতে বাধ্য হতো, কারণ না হলে ক্ষমতা আসার সুযোগ নেই। কিন্তু জামাত কোনো মন্ত্রী চান নাই সেদিন ক্ষমতা আসার পরে ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের এটা যুক্ত করা, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরে এবার যেমন 24-এর পরবর্তী যেভাবে অস্বীকার করেছে, 91-এর পরবর্তীতে ওরা অস্বীকার করেছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 3 জনের রূপরেখার মধ্যে, সেটাও অস্বীকার করেছে। মাগুরার নির্বাচন 93 সালে আমরা দেখেছি কি হয়েছে, পরবর্তীতে বাধ্য হয়ে যখন আন্দোলন করেছে, তখন একটা ইলেকশন দিয়ে 15 দিনের মাথায় আবার সংশোধন করে আবার তত্ত্বাবধায়ক সরকারকে যুক্ত করেছেন। তার মানে আপনি তো ধাক্কা খেয়ে করেছেন। তা আপনি সেম 24-এর পরবর্তীতে যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ ছিল, এই সংস্কারগুলো ওনার জুলাই সনদ বলেন সবকিছু, ওনারা বলেছেন জুলাই সনদ ওনারা স্বাক্ষর করেছেন কেন? ওনারা জুলাই সনদ এই জন্য মেনে নিয়েছেন যাতে নির্বাচনটা হয়। তো তাহলে তো আপনি এটা প্রতারণা করেছেন। আপনি তখন বলতেন ওনারা অস্বীকার করেছে, সেম 24-এর পরবর্তীতে ওনারা সেম ভাবে অস্বীকার করছে। কেবল আপনার বিভিন্ন জায়গা থেকে আগের ইন্ট্রিম সরকারেরই সবাই বসে আছে, 2-1 জন করে উঠছে,
সে যেটা চোখে পড়ার মতো সেটা হলো প্রশাসন যেটা বলা হয়েছে যে ইলেকশন অক্টোবর নভেম্বরের মধ্যেই শুরু হবে, অক্টোবর থেকে। সে ইলেকশনে তো তখন নতুন প্রার্থী আসবে, প্রার্থী ইলেকশন করবে। যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ ছিল, সেই জন্য অন্য লোক এসে আরো খারাপ কিছু করুক এটা সরকার চায় নাই, যে কারণে দলীয় দুই একজন মনোনয়ন পেয়েছে। এখন আপনার মনোনয়ন মানে ওইখানে স্থলাসীভুক্ত হয়েছে, মনোনয়ন না স্থলাসীভুক্ত হয়েছে। তো সেটা নিয়ে যদি কথা বলে তাহলে আমি বলবো যে উনারা যে 18 মাসে যা যা করেছেন, 18 মাস কি ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল? ক্ষমতায় তো জামাত ছিল। আমরা অনেকবার বলেছি আপনাদের টেলিভিশনগুলোতে এসে, আপনারা বিশ্বাস করেছেন কি করেন নাই জানি না। এখন আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ওনাকে তো বের করে দেওয়া হয় নাই। উনি যখনই দেখলেন যে নির্বাচনের আগের দিন যে বিএনপি আসতেছে, ওনাদের কাছে তো খবর তো সবার কাছেই আছে, ছিল, আমাদের কাছে ছিল, ওনার কাছেও থাকবে, উনি প্রথমেই পদত্যাগ ঘোষণা করলেন। আপনি খেয়াল করেন প্রত্যেকটা ভিসি, অন্যান্য ভিসি গুলা পর্যন্ত আমরা বলেছি। প্রশাসনে এখন যখন সরানো হচ্ছে তখন আপনার বোঝা যায় যে কে জামাত ছিল। এখনো গুপ্ত জামাত অনেক আছে, প্রচুর। আমি তো বিএনপির গুপ্ত জামাত নিয়ে ভীষণ, কারণ আওয়ামী লীগেরটা স্বীকার করেছে, তাইতেই লুম দাঁড়িয়ে যাওয়ার মতো। আপনি আওয়ামী লীগের 1 লক্ষ দোষ আছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে জামাত বসবাস করছে, যখনই আপনার আওয়ামী লীগ পতন হয়ে গেল তখন তারা আসল খোলস ছেড়ে বের হয়ে আসলো যে আমরা ছাত্র শিবিরে। গুপ্তদের নিয়ে সবকিছু নিয়ে তো একটা ব্যাপার আছে। আমরা বঞ্চিত হয়েছি কাদের জন্য? জামাতের জন্য। জামাত কি বলেছে? নির্বাচনী ইশতেহারে দিয়েছে যে আমরা এমপি হলে, আমরা সরকারে গেলে আমরা গাড়ি নিব না, প্লট নিব না। খুব ভালো কথা, আমরা কিছুই বলিনি, বিএনপি কিছুই বলে নাই। বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে, বিএনপির চেয়ারম্যান উনি বলেছেন যেহেতু উনি এইখানে নির্লোভ রাষ্ট্রীয়ভাবে, উনি বলেছেন যে আমার এমপিরা কেউ গাড়িও নিবে না, প্লটও নিবে না। আমরা কিন্তু সবাই চুপ, আমরা কোনো শব্দও করি নাই। বেশ ভালো কথা। এখন তাদের গাড়ি নাই, তারা সংসদে দাঁড়িয়ে মহান জাতীয় সংসদে গাড়ি চান। যখন বিএনপির চেয়ারম্যান বুঝেছেন যে এটা তো চলতেই থাকবে, উনি আইন করে গাড়ি নেওয়া বন্ধ করে দিয়েছেন। এখন আপনি বলেন, আমিও একটা বাসা পেয়েছি আপনার নামে, সব এমপিরাই পায়, তো এই বাসায় পর্দা দেওয়া হয় নাই। আমি কি করেছি? আমি ওইখানে অফিস হিসেবে ইউজ করি, বসি মাঝে মধ্যে। আমি দেখলাম যে পর্দা ছাড়া তো বসা যায় না, আমি আমার বাসার পুরানো পর্দা নিয়ে টানিয়েছি। এটাই তো স্বাভাবিক। যদি কিছু দেয়, যা যা দিয়েছে সিগনেচার করে দিয়েছে, এটা বুঝে পেলাম। একটা মাইক্রোওয়েভের দাম 10-12 হাজার টাকা, 5-7 হাজার টাকা দিয়েও এই যুগে পাওয়া যায়। সেইখানে একটা মাইক্রোওয়েভের জন্য আপনাকে বুঝতে হবে যে 1 মিনিটে সংসদের কতটা খরচ। একটা মাইক্রোওয়েভ চাওয়ার জন্য না, 5,000 টাকা চাওয়ার জন্য আপনি 1,42,000 টাকা বা 82,000 টাকা খরচ করতে পারেন না। মিনিটের খরচ 2 লাখের মতো। সেইখানে আপনি মাইক্রোওয়েভ চাইলেন, আপনি ওয়াশিং মেশিন চাইলেন। এটা এই কথা বলার জন্য কি জনগণ ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠিয়েছে? দেখেন উনি কিসের সাথে কি মিলালেন। উনি মিলালেন হচ্ছে এই যে প্রতিবন্ধী, উনি ওনার একটা সরকারি স্কুলকে ওনার নামে নিলেন, এটার সাথে উনি মিলালেন হচ্ছে যে জামাতের সমর্থক যারা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন, এটার সাথে যে জামাতের নামে কেন প্রতিষ্ঠানগুলো তৈরি করে নাই। আচ্ছা, আপনি যে বিভিন্ন তালিকাগুলো কষ্ট করার দরকার নেই। আওয়ামী লীগের আপনি ফেসবুক পেজে যান, তালিকাগুলো পেয়ে যাবেন। গণজাগরণ মঞ্চের এইতে যান, ওয়েবসাইটে যান, দেখেন বিশাল তালিকা জামাতের যা প্রতিষ্ঠান আছে, মানে ব্যক্তির প্রতিষ্ঠান, সকল তালিকাগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কোনো ব্যক্তি, জামাত সমর্থিত কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে, এটা কি জামাতের প্রতিষ্ঠান হয়ে যায়? তাহলে তো ঢাকা ব্যাংক মির্জা আব্বাস সাহেবের, তাহলে তো আমি বলবো এটা বিএনপির প্রতিষ্ঠান। কি বলে ন্যাশনাল ব্যাংক এই আব্দুল আউয়াল মিন্টু সাহেবের, তাহলে আমি বলবো এটা কি বিএনপির প্রতিষ্ঠান? আপনি প্রাইম ইউনিভার্সিটি এম এ আউয়াল সাহেবের উনি চেয়ারম্যান, আমি কি বলবো এটা তার? আপনি যদি মিডিয়াগুলো দেখেন, উনি দিগন্ত টিভির কথা নিয়ে আসলেন, মীর কাসেম আলীর দিগন্ত টিভি, মানে এটা জামাতের। আপনি যদি ব্যক্তির যদি হয়, তাহলে যদি জামাতের হয়ে যায়, তাহলে তো বিএনপির যতগুলো আছে, বিএনপি ব্যক্তিদের যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে আপনাকে বাংলা ভিশনে দেখেন। বাংলা ভিশনে কি এই শেখ সাহেব যে প্রতিবন্ধী, ওনার কি বলে ওনার মালিকানা প্রতিষ্ঠান। তারপর এনটিভির কথা, ফালু সাহেবের প্রতিষ্ঠান, চ্যানেল 1-এর মির্জা আব্বাস সাহেবের প্রতিষ্ঠান। আপনি চ্যানেলগুলো ধরেন, এভাবে যদি আপনি ব্যক্তির প্রতিষ্ঠানকে আপনি ব্যক্তির প্রতি, এখন কথা হচ্ছে জামাত বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে, জামাতের সমর্থক যারা আছে, এবং এই প্রতিষ্ঠানগুলো খুব জনপ্রিয় বাংলাদেশে। তো তাহলে আপনি প্রতিষ্ঠান তৈরি করেন। জামাতে এমন না, আপনি দেখেছেন টিআইবির একটা রিপোর্টে আসে যে 52% এমপি নির্বাচনের আগে বিএনপি যারা প্রার্থী হয়েছে তারা হচ্ছে ঋণ খেলাপিতে আছেন। তার মানে আপনি তো প্রতিষ্ঠান তৈরি করছেন, আপনি প্রতিষ্ঠান খেয়ে ফেলছেন। আপনি আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন বললো যে আমাদের সংসদে নাকি কোনো ঋণ খেলাপি নেই, অথচ আপনি দেখেছেন এই নির্বাচনের এবার আগে যিনি ছিলেন সানাউল্লাহ সাহেব ইসি ছিলেন, উনি বলেছেন যে মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিদেরকে ছাড় দিয়েছি।
এবং বলেছেন যে ভোট আটকানো জারি 45 ঋণ খেলাপিকে। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যারা নির্বাচিত হয়ে গেছেন সুতরাং আর ঋণ খেলাপি এখানে নেই। তো সুতরাং আপনি প্রতিষ্ঠান তৈরি করেন, আপনি প্রতিষ্ঠান তৈরি না করে আপনি ঋণ খেলাপি দিয়ে আপনি 52% আপনার এমপি ঋণ খেলাপিতে আছে, 17,000 কোটি টাকা বিভিন্ন এমপির কাছে এখনো পর্যন্ত টাকা পাওনা আছে। তাহলে আপনি প্রতিষ্ঠান তৈরি করা একটা জিনিস। এখন কথা হচ্ছে যদি জামাতে কোনো প্রতিষ্ঠান তৈরি করে যদি কোনো অপরাধ করে, স্পেসিফিক কোনো অপরাধ করে, তাহলে সেটা অপরাধ, এটাকে আপনি আলাদাভাবে কোনো সুযোগ নেই, এটাকে অপরাধে ধরতে হবে। তারপরে দেখেন আরেকটা বিষয় আসি, যে 28 অক্টোবর একটা কথা আসে যে 2023 সালের 28 অক্টোবর নাকি জামাত সেদিন নামেনি। অথচ 28 অক্টোবর যে প্রোগ্রামটা করার কথা ছিল, এই প্রোগ্রামটা বিএনপি জামাত একসাথে করার কথা ছিল। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যদি আপনারা সাথে থাকেন তাহলে আমরা অনুমতি পাবো না, আমাদের অনুমতি নিয়ে আমরা প্রোগ্রামটা করব। তখন জামাত হচ্ছে আলাদা, তখন সিদ্ধান্ত হয়েছে ঠিক আছে তাহলে আমরা তো জামাত চিন্তা করেছি যে আমরা তো অনুমতি পাবো না, বাট আমরা প্রোগ্রাম করবোই। আমরা সিদ্ধান্ত দিয়েছি আমরা 7 ওখানে প্রোগ্রাম করবো, আমরা প্রোগ্রাম করবোই। আর বিএনপি অনুমতি নিয়ে প্রোগ্রাম করেছে। সেদিন অনুমতি নিয়ে প্রোগ্রাম করার পর শেষের দিকে এসে আক্রান্ত হয়েছে। জামাত অনুমতি ছাড়া প্রোগ্রাম করে জামাতের মতো করে চলে গেছে। জামাত অনুমতি নিয়ে প্রোগ্রাম করে নাই, সেদিন অনুমতি নিয়ে প্রোগ্রাম করে জামাতের অনেক নেতৃবৃন্দকে জেলে, যাদেরকে ট্রাইব্যুনালে বিভিন্ন মামলা দিয়ে তাদের সাথে বলেছে যে তোমরা বিএনপিকে ছেড়ে দাও, তাহলে তোমাদের কাউকে আমরা ফাঁসি দিব না, কিন্তু জামাত জাতির সাথে বেইমানি করে নাই। তো সুতরাং আপনি যদি এখন বলেন যে 28 অক্টোবর একটা বিষয়, প্রত্যেকটা বললো যে হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে নাকি জামাতে কোনো ব্যানার দেখতে পান নাই। 24-এর গণঅভ্যুত্থানের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন নাই যে আমরা এই আন্দোলনের মধ্যে নাই। তখন প্রত্যেকে যেহেতু সাধারণ ছাত্ররা সামনে ব্যানারে আসছে, প্রত্যেক দল, রাজনৈতিক দল তারা আলাদাভাবে তাদেরকে সহযোগিতা করেছে, কোনো ব্যানার নিয়ে কেউ নামে নেই। এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আমরা এই আন্দোলনের সাথে নেই। তার মানে কি আমি ধরে নিব উনি আন্দোলনের সাথে ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তখন রাজনৈতিক যেহেতু 17-18 বছর রাজনৈতিক ব্যানার দিয়ে আন্দোলন করেছে, সাধারণ মানুষ কিন্তু নামে নাই। যখন ভিন্ন ব্যানারে ছাত্রদের ব্যানারে আসছে তখন সকলেই রাস্তায় নেমেছে। আপনি দেখেন, আপনি পুলিশের আইজি 2 আগস্ট তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমাদের কাছে যে বিভিন্ন আমাদের গোয়েন্দা সংস্থার যে বিভিন্ন রিপোর্ট আছে আমরা দেখতে পাচ্ছি সবগুলো বড় বড় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো জামাত শিবিরের ছেলেরা চালাচ্ছে। তো সুতরাং এই জন্যই 3 আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি তো সকল গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে তো নিষিদ্ধ করা হয়েছে, বিএনপিকে তো নিষিদ্ধ করে নাই। তাহলে আপনি যদি বলেন যে 24-এর আগে জামাতের কোনো ব্যানারে কোনো কিছু ছিল না, এটা জন্য তাহলে তাদের আপনি দেখেছেন শাপলা চত্বর 4 আগস্ট নিষিদ্ধ হওয়ার পরের দিন শিবিরে যে মিছিল করেছে প্রায় 2000-2500 শিক্ষার্থী নিয়ে, তারা শিবিরে ব্যানারে মিছিল করেছে ছাত্রদের উপর হামলা করার প্রতিবাদে। আমরা তো দেখি না, আমরা যদি না দেখলে আপনার